বাংলাদেশের সকল মানুষকে আমার শুভেচ্ছা এবং পচা শামুকের পক্ষ থেকে আপনাদেরকে আমি আবার আজকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে আসছি এই মুহূর্তে আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা জ্বালানি তেল, সেই বিষয়ে কিছু কথা বলার জন্য। আপনারা হয়তো আমার এই বিগত দিনের টক শো বিভিন্ন পোস্ট থেকে জানতে পেরেছেন যে আমি একজন জ্বালানি বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক একটি জার্মান কোম্পানি কান্ট্রি ম্যানেজার ছিলাম। আমি কয়েকটি পাওয়ার প্ল্যান্টের কাজের সাথে সংযুক্ত ছিলাম। সেই হিসাবে আমার এই বিষয়ে অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার আলোকে 2024-এর জুলাই আন্দোলনের পরে আমি স্ব-উদ্যোগে একটি স্টেপ নেই যাতে আমাদের বাংলাদেশের জ্বালানি খাতে যে সকল দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি যেন আর কখনোই হতে না পারে সে বিষয়ে আমি দুদককে সহযোগিতার জন্য হাত বাড়াই। এবং দুদকে আসলে বেসিক্যালি আমি একটি কমপ্লেন নিয়ে গিয়েছিলাম। সেই কমপ্লেনের পরিপ্রেক্ষিতে দুদকের চেয়ারম্যান এবং দুদকের তদন্ত ডাইরেক্টর ওনাদের অনুরোধে আমি তখন তাদের যে ইনভেস্টিগেশন টিম আছে তাদের সাথে সংযুক্ত হয়ে বিপিডিবির যত 2009 সাল থেকে এখন পর্যন্ত যে সকল পাওয়ার প্ল্যান্ট হয়েছে সেই সকলের পাওয়ার প্ল্যান্টের হওয়ার পিছনে এবং সেই বিলিংয়ের পিছনে কী কী দুর্নীতি আছে সেটার একটা টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে আমি স্ব-উদ্যোগে ওনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি। এবং সেই টেকনিক্যাল কনসালটেন্ট সহযোগিতা করতে যে আমি যে সকল তথ্যবহুল বিষয়ে জানতে পেরেছি তা আপনাদের সামনে আজকে তুলে ধরছি। এবং এই জানার পিছনে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই মুহূর্তে যে সকল তেলের সংকট হচ্ছে সেই তেলের সংকটের একটা মূল কারণই হচ্ছে এই অন্যায় দুর্নীতি আমাদের পাওয়ার সেক্টরে। এই পাওয়ার সেক্টরের দুর্নীতি যদি এই মুহূর্তে বন্ধ করা যায় কালকের থেকেই আমাদের দেশে তেলের দাম কমানো সম্ভব বলে আমি মনে করি। তা আসুন আমরা আসলে কয়েকটা ডাটা নিয়ে আমি আপনাদেরকে সামনে তুলে ধরি, তাহলে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন। আমার ভিডিওটা একটু বড় হবে যেহেতু আমি অনেকগুলো ডেটা শিট নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। ধৈর্য সহকারে শুনবেন, এটা আপনাদের নিজেদের উপকারের জন্যই লাগবে। বিপিডিবির এই পর্যন্ত অফিসিয়াল বিলিং সেক্টর সফটওয়্যার আছে সেই সফটওয়্যার যদি আমি 2009 থেকে 2024 সাল পর্যন্ত যে সময় পর্যন্ত আমি তথ্যগুলো নিয়েছি সেই তথ্যগুলোর যদি একটা যোগফল করি তাহলে একটা শব্দ আছে, নাম হচ্ছে ক্যাপাসিটি পেমেন্ট। আপনারা বোধহয় এর আগে ক্যাপাসিটি পেমেন্ট সম্বন্ধে বিভিন্ন পত্রপত্রিকায় শুনেছেন। এই ক্যাপাসিটি পেমেন্টটার একটা অঙ্ক বলি, 1,15,000 কোটি টাকা। আমি আবার বলছি 1,15,000 কোটি টাকার বেশি আমাদের দেশে ক্যাপাসিটি পেমেন্ট এই পর্যন্ত করা হয়েছে। আমাদের দেশের সরকার মানে বিপিডিবি বিভিন্ন বেসরকারি পর্যায়ের যে সকল পাওয়ার প্ল্যান্ট আছে এবং তাদেরকে তারা ক্যাপাসিটি পেমেন্ট দিয়েছেন, যেটাকে আমরা বলি পাওয়ার পারচেজ এগ্রিমেন্টের মাধ্যমে। এবং এইটার মেজর একটা অংশই দেশের বাইরে চলে গেছে এই টাকাটা। এবং এইটার সাথে আমাদের যে বিপিসি মানে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, যার মাধ্যমে জ্বালানি তেল আমদানি করা হয়, এদের একটা বড় মানে অংশ জড়িত আছে। কিভাবে জড়িত আছে আমি যদি জাস্ট 2026 সালের এই মার্চ মাসে স্পট মার্কেট থেকে তারা কত টাকার তেল কিনলো, 1200 কোটি টাকা তেল কেনার পিছনে খরচ করছে স্পট মার্কেট। এবং এই 1200 কোটি টাকার মধ্যে আপনি ধরে নিতে পারেন একটা সিংহভাগ কমিশন আকারে এই আমাদের যে পিছনের যে সিন্ডিকেট ছিল 2009 থেকে এখন পর্যন্ত যে সকল আওয়ামী লীগের যে সকল কোম্পানি যারা বিভিন্নভাবে অর্থ পাচার করে দেশে বাইরে নিয়ে গেছে, তারা একটা কমিশন নিয়ে চলে গেছে। কিভাবে নিয়ে গেছে আমি সেই ধারাবাহিকতাগুলো বলি। তো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে 1,15,000 কোটি টাকা যদি ক্যাপাসিটি পেমেন্ট দেওয়া হয়, এই ক্যাপাসিটি পেমেন্টের বিষয়টা কিভাবে যায়, এখানে একটা টার্মস আছে যেটার নাম হচ্ছে ফুয়েল প্লাস থ্রু ক্লজ। ফুয়েল প্লাস থ্রু ক্লজটা হচ্ছে আমাদের বাংলাদেশে বিপিডিবি যে সকল আইপিপি সাইন করে, মানে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টের যে পিপিএ সাইন করে পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট, সেই পাওয়ার পারচেজ এগ্রিমেন্টের একটা টার্মস হচ্ছে ফুয়েল প্লাস থ্রু ক্লজ। এই ক্লজটা মানে হচ্ছে আপনি মানে ইন্টারন্যাশনাল মার্কেটে যে তেলের দাম যদি বৃদ্ধি পায় বা ট্রান্সপোর্টেশনে যা বৃদ্ধি পায়, এই টোটাল খরচ বিপিডিবি দিবে ওই প্রাইভেট কোম্পানিকে। এখন ধরেন যে আমি উদাহরণস্বরূপ সামিট গ্রুপ, ওরিয়ন গ্রুপ, এস আলম গ্রুপের তাদের যে পরিমাণ পাওয়ার প্ল্যান্ট আছে যেগুলো বাংলাদেশে, সেই পাওয়ার প্ল্যান্টের থেকে যে পাওয়ার প্রোডাকশন হয়, ধরেন সে কোনোটার যদি ক্ষমতা থাকে 100 মেগাওয়াট,
দেখেন কিন্তু দেখা যাচ্ছে সে 100 মেগাওয়াট প্রোডাকশনই করে নাই, সে ওই দিন প্রোডাকশন করছে ধরেন 50 মেগাওয়াট, কিন্তু সেই 50 মেগাওয়াট হলেও সে 100 মেগাওয়াট পরিমাণের সে ক্যাপাসিটি পেমেন্ট পায়। আবার অ্যাট দ্য সেম টাইম ওই 100 মেগাওয়াটের নামে সে তেল চুরি করে, তেলগুলোকে সে বিপিসির মাধ্যমেই তারা নেয়, নিয়ে আবার ওই তেলগুলো ব্ল্যাক মার্কেটে সেল করে। এবং এই সেল করার একটা চক্রের মাধ্যমেই এখন তেলের দাম বাড়ানো হচ্ছে। মানুষকে তেলের পাম্পে তেল না দিয়ে এই তেলগুলোকে তারা ওই পাওয়ার সেক্টরে নিয়ে যাচ্ছে, এবং পাওয়ার সেক্টরে নিয়ে যেয়ে ওইখানে থেকেই তেলটাকে যে কমিশনটা তারা পাচ্ছে সেই কমিশনটা বিদেশ থেকে আবার তারা পাচার করে নিয়ে যাচ্ছে। এবং এইটার যদি আপনি মানে একটা মানে আমি যদি আনুপাতিক হারে দেখি যে মানে আমাদের পাওয়ার সেক্টরে পাওয়ার প্রোডাকশন করার জন্য, মানে একটা বিদ্যুৎ প্রোডাকশন করার জন্য যা লাগে সেটা যদি আমি বলি এই লাস্ট 1 মাসগুলোতে কীভাবে বাড়ছে, তার প্রায় এই পেমেন্টটা বাড়ছে প্রায় 11 গুণ, 11.1 গুণ, 11 পরিমাণ গুণ বেড়ে গেছে। মানে যা যদি 10 টাকা হতো তা যদি এখন ধরেন 21 টাকায় আপনাকে কিনতে হবে, বিষয়টা এরকম দাঁড়িয়েছে। তো আমাদের এইটার জন্য আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার ছিলেন তারা একটা ন্যাশনাল রিভিউ কমিটি করেছিলেন। সেই রিভিউ কমিটির মতামতগুলো আমার কাছে বিবেচনা করে আমি এই পয়েন্টগুলো আপনাদেরকে জানাচ্ছি। এগুলো আমার বক্তব্য না, আমি যা বক্তব্য দিচ্ছি তা অলরেডি এই ন্যাশনাল রিভিউ কমিটি মানে উদ্ঘাটন করেছেন, বিপিডিবি যা পেমেন্ট করেছেন, বিপিডিবি যে সকল কন্ট্রাক্ট সাইন করেছেন, এবং আমাদের যে দুর্নীতি দমন কমিশন দুদক তারা প্রায় যে মামলাগুলো করেছেন সেই মামলার নথিগুলোর থেকে আমি পর্যালোচনাগুলোর কথাগুলো বলছি। এখন আসেন মানে এই মুহূর্তে আমরা আসলে যদি একটা যোগফল করি তাহলে আসলে কত টাকা অতিরিক্ত এই বার্ষিকভাবে যাচ্ছে, বার্ষিকভাবে যায় হচ্ছে 1.5 বিলিয়ন, মানে 16,000 কোটি টাকা। আমি আবার বলছি 16,000 কোটি টাকা যদি আপনি অতিরিক্ত এটার পিছনে খরচ করেন, এই খরচগুলো আপনি দেশের বাইরে এটা পেমেন্ট করা হয়, এবং এই দেশের বাইরের এই 16,000 কোটি টাকার পেমেন্টের থেকেই আসলে পেমেন্টগুলো ওই ধরনের কোম্পানিগুলো যারা যে সামিট গ্রুপ, ওরিয়ন, এস আলম, এই সকল গ্রুপগুলোর কাছে তারা বিভিন্নভাবে কমিশন আকারে তারা আবার এইখান থেকে টাকাগুলো তুলে নেয়, এবং তারা এই যে ক্যাপাসিটি পেমেন্টের নামে এই টাকাগুলো নিয়ে যাচ্ছে। এই লোডটাই যে আপনার আলটিমেটলি পড়তেছে সাধারণ জনগণের উপরে। সাধারণ জনগণ যখন ফুয়েলের কস্ট, বিদ্যুতের কস্ট এগুলোকে বৃদ্ধি পাচ্ছে, টাকাগুলো তাদের পকেটে চলে যাচ্ছে, এইগুলো কি আমরা বুঝতে পারছি না? এবং আমাদের কোনো সরকার প্রধান বা সরকারের কোনো নীতি নির্ধারক কিংবা মন্ত্রী মহোদয় বা কোনো সচিব মহোদয় এই বিষয়গুলোকে নিয়ে কোনো কথা বলছেন না। তারা কথার মধ্যে আছেন রাজনীতি বা অন্যান্য বিষয় নিয়ে, কিন্তু এটার কারণে যে কতগুলো বিষয়ে আমরা আসলে বিপদে পড়তে যাচ্ছি, যেমন আমাদের এই বছরে কৃষি এর জন্য যে সকল উৎপাদন জিনিসপত্র সেগুলো ব্যাহত হবে, তার মানে আমাদের কৃষি ব্যাহত হবে, আমাদের উৎপাদন ক্ষমতা কমে যাবে, আমাদের পারচেস ক্ষমতা কমে যাবে, এবং আমাদের মানুষের জীবনযাবিকা খুব দুর্বিষহ অবস্থায় চলে যাবে। এখন আসেন এই সেই মানি লন্ডারিং পদ্ধতিতে এই প্লাস থ্রু আর ক্যাপাসিটি পেমেন্টটা আসলে কীভাবে নেয়, এইটার আমি একটা মানে আমার যে অ্যানালিটিক্স করেছি সেগুলো, যেমন ধরেন দুদকের মামলা 172টা প্ল্যান্টের বিরুদ্ধে তারা মামলা করেছে। সেই মামলাগুলোতে তারা বলেছে যে সিঙ্গাপুর এবং দুবাই ভিত্তিক কয়েকটা অফশোর অ্যাকাউন্ট থেকে বিভিন্নভাবে ফেক ইনভয়েস করা হয়। এই ফেক ইনভয়েসের মাধ্যমে এই প্লাস থ্রুর মাধ্যমে এই টাকাগুলো নিয়ে চলে যাওয়া হয়। এই ফেক ইনভয়েসগুলো কারা করে? এই এস আলম গ্রুপ, এই মেনলি যে বড় বড় যে গ্রুপগুলো, ওরিয়ন গ্রুপ বা এদের মাধ্যমে, এবং বিপিসি এই তেল কেনার সময় G2Gর মাধ্যমে যে সকল দেশ থেকে কেনা তা না কিনে তারা এখন তেল কিনতেছে হচ্ছে স্পট মার্কেট থেকে। স্পট মার্কেটের তাদের যে এনলিস্টেড কোম্পানিগুলো তাদের মধ্যে আছে ভিটল, ডিবিএস ট্রেডিং, ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল, এবং এই কোম্পানিগুলোর পিছনে যে দেখা যাবে এই ভিটল গ্রুপ আসলে দুবাইতে এই টাকাগুলো নিয়ে যাওয়ার পরে একটা বড় অংশ কমিশন দেয়। কমিশনটা আসলে কাদেরকে দেয়? এই কমিশনগুলো আমাদের দেশের যে সকল দুর্নীতিবাজ তারাই এই কমিশনগুলো খাচ্ছে। এই জিনিসগুলোকে তদন্ত করার জন্য যে 172টা প্ল্যান্টের বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলার কোনো অগ্রগতি নাই। সেই মামলাগুলো নিয়ে দুদক আজ পর্যন্ত কাউকে দায়ী সাব্যস্ত করে শাস্তি দিতে পারে নাই। তার মানে মামলাগুলোকে সব ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। এই মামলাগুলো হয়েছিল এই লাস্ট 24-25 সালের ইনভেস্টিগেশনে। আমি যখন বললাম যে আমি যেটার সাথে কাজ করছিলাম তখনকার এই মামলাগুলো হয়েছে, কিন্তু মামলার কোনো অগ্রগতি আর হয় না। ঠিক এইখানে আর একটা গোমর বলে দেই, সেটা হচ্ছে বিপিডিবিতে যে সকল পিপিএ বা যেখানে এখন জেনারেশন হবে, এখানে একটা এনএলডিসি বলে একটা অফিস আছে, এটা পিজিসিবির বিল্ডিংয়ে।
এই এনএলডিসিটা তারা ঠিক করে যায় যে কোন জেনারেশন কোম্পানি থেকে কতটুকু পাওয়ার কেনা হবে, এবং যে আইপিপিগুলোর সবচেয়ে বেশি ক্ষতিকারক, যেমন আদানি গ্রুপের মতো ক্ষতিকারক, সামিট গ্রুপের মতো ক্ষতিকারক, তাদের থেকে আগে জেনারেশন থেকে আপনাকে বিদ্যুৎ কিনতে বলে। সে একটা লোড ব্যালান্সিংয়ের নাম বলে, এটা আসলে একটা দুর্নীতির আরেকটা আখড়া। এই আখড়ার থেকেই আমরা মুক্তি পাচ্ছি না, কারণ হচ্ছে যে ওরা নির্ধারণ করে দেয় যে আপনি কোথা থেকে আজকে বিদ্যুৎ উৎপাদন নেবেন। এই যে ধারাবাহিকভাবে জায়গায় 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 দুর্নীতি চলছে, এগুলোকে দেখার জন্য আমাদের আসলে কোনো কর্তা ব্যক্তি নাই, সবাই আসলে কম্প্রোমাইজড, সবাই টাকার একটা অংশ পান, এটা বোঝাই যায়। আসেন আমরা আরেকটু মানে অঙ্কে দেখি। সামিট গ্রুপ ক্যাপাসিটি পেমেন্ট যদি 24 সাল পর্যন্ত, যে সময় পর্যন্ত আমার কাছে অঙ্কগুলো আছে 2009 সাল থেকে, তারা এই পর্যন্ত 10,623 কোটি টাকা ক্যাপাসিটির পেমেন্টের নামে নিয়ে গেছে, যা মানে গড় যে মূল্য তার থেকে অলমোস্ট 40-50%। তো এইটার আজ পর্যন্ত কোনো বিচার হয়নি, দুদকের মামলা হয়ে আছে। ওরিয়ন গ্রুপ 8,000 কোটি টাকা নিয়েছে, এবং এইখানে ওই যে উচ্চ এইচএফও প্লাস থ্রুর মাধ্যমে তারা 45% অতিরিক্ত টাকা নেয়, মানে যা জেনারেশন করে তার থেকে 45% অতিরিক্ত টাকা নিয়ে যাচ্ছে। এস আলম গ্রুপ সেম, আদানি গ্রুপ, আদানির এটা তো আমরা সবাই অলরেডি শুনেছি। তারা আসলে যে ক্যাপাসিটি পেমেন্টটা নেয় তার মধ্যে প্রায় 50 মিলিয়ন অতিরিক্ত টাকা তারা এই পর্যন্ত নিয়ে গেছে। 500 মিলিয়ন, আমি 50 কম বলেছি। ইউনাইটেড গ্রুপ নিয়েছে 6,575 কোটি টাকা। এইভাবে যদি টাকা নিতে থাকে, তার একটা উদাহরণ যদি দেখি, তার মানে 1200 কোটি টাকা শুধুমাত্র এই মার্চ মাসেই এই মানে বিপিসি যে স্পট মার্কেট থেকে নিয়েছে, সে একাই এই স্পট মার্কেট থেকে ধরেন এই টাকাটা এই শুধুমাত্র পাওয়ার কোম্পানিগুলোতে চলে গেছে 1200 কোটি টাকা মার্চ মাসে। তার মানে একটা মাসে যদি 1200 কোটি টাকা শুধুমাত্র এই কোম্পানিগুলো চুরি করে, তাহলে সারা বছরে কত চুরি করে হিসাব করেন। প্রাইভেট সেক্টরে এই প্লাস থ্রুর মাধ্যমে এই পর্যন্ত যদি আমরা একটা অতিরিক্ত খরচ হিসাব করি ওদের একটা স্ট্যাটিস্টিক অনুযায়ী, সেক্ষেত্রে 1,04,926 কোটি টাকা, 1,04,926 কোটি টাকা এই মুহূর্তে তারা এই প্লাস থ্রুর মাধ্যমে নিয়ে গেছে বিপিসির কাছ থেকে। তো এই টাকাটা যদি না নেয়, এটা যদি আমাদের দেশে চলে আসে, তাহলে ফুয়েল কস্ট কি কমে না? এটা খুব স্বাভাবিক। যারা অঙ্ক বুঝবেন তারা এটা বুঝবেন যে আসলে কিভাবে কত পরিমাণে চুরি হচ্ছে। এরপরে আসেন হচ্ছে যদি আমরা যে বিপিসির স্পট মার্কেটের কেনার এই বিষয়টা দেখি, যে ভিটল যে গ্রুপটা দুবাই বা সিঙ্গাপুর বেসড, তারা পেমেন্টগুলো নেয় দুবাই বা সিঙ্গাপুরে, ওখান থেকে তারা কাকে কমিশন দিচ্ছে সেটা তারা ডিক্লেয়ার করে না। ঠিক সেরকম আছে ডিবিএস ট্রেডিং গ্রুপ, ইউএই এর একটা, গত মাসে তারা 10 লাখ টন ডিজেল এই স্পট মার্কেট থেকে কিনেছে, যেগুলো কোনো টেন্ডার ছাড়া। ঠিক ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল সেখান থেকে 1 লাখ টন ডিজেল কিনেছে, এগুলো কোনো টেন্ডার ছাড়া। এই যে চুরি চলতেছে, এই চুরির জন্যই তো তেলের দাম বাড়বে, এটা তো স্বাভাবিক। যেখানে মূল জায়গায় চুরি না থামায় ওই পাম্পে যে 100 টাকা কম দিয়ে কি তেল মানে কমাইতে পারবেন না। তো চুরিটা কমাতে হবে একদম গোড়ায়। এই জায়গাগুলোতে আমরা কেউ কোনো কাজ করতেছি না। এরপরে তো আছে হচ্ছে ফেক ইনভয়েস এবং কিকব্যাক। এই একটা জিনিসে তারা বিপিসি থেকে স্পট ডিলে ফেক ইনভয়েস করে, মানে ধরেন সে ওই যেটা আমি বলছিলাম যে পাওয়ার প্ল্যান্টে পাওয়ার প্রোডাকশন হচ্ছে 100 মেগাওয়াট, কিন্তু সে বিল নিচ্ছে 200 মেগাওয়াটের। এইটা যে চুরি, এটার সাথে বহু লোক জড়িত, বিপিডিবির লোক জড়িত, বিপিসির লোক জড়িত, সবাই এই দুর্নীতির সাথে জড়িত। দুর্নীতি আখড়া হয়ে গেছে। এই আখড়ার থেকে আপনি ওই ফেক ইনভয়েসের মাধ্যমে মানে যে টাকাটা দেশের বাইরে চলে যাচ্ছে, এবং এই টাকাটা সরাসরি ওই কোম্পানিগুলোকে দেওয়া হয়, এবং ওই কোম্পানি থেকে তখন ওই টাকাগুলো সিঙ্গাপুরের এই এস আলম গ্রুপ এবং বিভিন্ন গ্রুপের কাছে চলে যায়। এরকম যদি আমরা মানে তাদের এই ধরনের আরও কোনো মানে বিষয়গুলো যদি দেখতে চাই, তার মধ্যে সবচেয়ে বড় কয়েকটা বিষয় যেখানে চলে আসে, সেইটার আমরা একটা নমুনা দেখি। যেমন বিপিডিবির আমরা যে 2009 থেকে 2024 পর্যন্ত যে পেমেন্টের শিট দেখছি, তাহলে কনফিডেন্স গ্রুপ এই পর্যন্ত মানে যারা বিদ্যুৎ উৎপাদন করে প্রায় 400 মেগাওয়াটের উপরে, ডোরেন গ্রুপ হচ্ছে 500 মেগাওয়াটের উপরে, পাওয়ার প্যাক গ্রুপ বলে 300 মেগাওয়াটের উপরে, বারাকা পাওয়ার তারা করতেছে 300 মেগাওয়াটের উপরে, ইউনিক গ্রুপ এটা করতেছে 584 মেগাওয়াটের উপরে, বসুন্ধরা গ্রুপ 200 মেগাওয়াটের উপরে,